ইয়েমেনের ইরান সমর্থিত একটা সশস্ত্র গোষ্ঠীর নাম হুতি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। গত নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে অন্তত 100 জাহাজে হামলা করেছে, যার মধ্যে 2টি নৌযান একদম ডুবে গেছে। প্রশ্ন হলো কেন তারা এই হামলা করেছে। এই বিষয়ে হুতিদের মতামত হলো ইয়েমেনের বয়ে চলা লোহিত সাগর জাহাজের উপর হামলা চালায় যদি তারা মনে করে যে এ সকল জাহাজের সাথে ইসরায়েলের কোনো ধরনের সম্পর্ক রয়েছে, কারণ ইসরায়েল যখনই ফিলিস্তিনের উপর আক্রমণ চালায় তখন এই গোষ্ঠীটি বিভিন্নভাবে প্রতিশোধ নিয়ে থাকে। যদিও ইয়েমেনের উপকূল থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1000 মাইলেরও বেশি, তারপরও হুতিরা সরাসরি ইসরায়েলে কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহী কারা? ইরানের সাথে তাদের কিসের সম্পর্ক? সৌদি আরবের সাথে তাদের দ্বন্দ্ব কেন? ভৌগোলিকভাবে ইয়েমেনের অবস্থানটা কেমন? এগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। হুতি বিদ্রোহী কারা? হুতি বিদ্রোহী এরা ইয়েমেনের একটা সশস্ত্র গোষ্ঠী যারা আনসারুল্লাহ নামে পরিচিত। এরা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছে। মূলত এই হুতিরা একটা শিয়া জায়েদি গোষ্ঠী। জায়েদি শিয়ারা শিয়া মুসলিমদের একটি শাখা যারা ইয়ামানের উত্তরাঞ্চলে বেশি বসবাস করে। এই জায়েদি সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে ইয়েমেনের রাজধানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে 1962 সালে ইয়েমেনে গৃহযুদ্ধের পর তাদের প্রভাব কমতে শুরু করে। দেশটির একটি প্রজাতান্ত্রিক ব্যবস্থা রূপ নেয়। এদিকে 1990-এর দশকে যখন সৌদি আরব থেকে ওয়াহাবি মতবাদ ইয়েমেনে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন এটি হুতিদের কাছে একটি সংস্কৃতিগত ধর্মীয়গত হুমকি হিসেবে দেখা যায়। কারণ ওয়াহাবি মতবাদ শিয়া মতাদর্শের কড়া বিবৃতি অনেক ক্ষেত্রে তাদেরকে কাফির বা বিজাতি বলে ঘোষণা করে। কাজেই সৌদি আরবের ওয়াহাবি মতবাদের প্রসার এবং জাহেদিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক নিপীড়ন শুরু হলে কিছু যুবক ও ধর্মীয় নেতা নতুনভাবে সংগঠিত হতে শুরু করে। এর মধ্যে একজন ছিলেন হোসেন বদর আল-দিন আল-হুদি, যিনি নিজেও জায়েদি ছিলেন। তো সেই সময় তিনি ওয়াহাবি আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্ব দেন এবং প্রতিষ্ঠা করেন বিলিভিং ইউথ সংগঠন। এটি প্রতিষ্ঠার কারণ ছিল জায়েদি শিয়া সম্প্রদায়ের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করা। আর এ সংগঠনের মধ্যে দিয়ে ওয়াহাবি আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। শুরুতে এটি ধর্মীয় সাংস্কৃতিক আন্দোলন থাকলেও পরবর্তীতে এটি রাজনৈতিক সামরিক সংগঠনে পরিণত হয়। এ সময় ইয়েমেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালেহ। তিনি প্রথম দিকে হুতিদের বিলিভিং ইউথ সংগঠনকে সমর্থন করলেও আন্দোলনটি যখন জনপ্রিয় হতে শুরু করে তখন প্রেসিডেন্ট সালেহ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালেহ। যদি ইয়েমেনের অধিকাংশ জনগণ ছিল এর বিরুদ্ধে, এই সুযোগটিকে কাজে লাগান আল-হুতি জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে আনেন এবং সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। এরই ফলশ্রুতিতে 2004 সালে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ হুতিদের বিদ্রোহী ঘোষণা করেন, যার কারণে সরকার এবং হুতিদের মধ্যে প্রথমবারের মতো সংঘর্ষ শুরু হয়। আর এ সময় সরকার দাবি করে যে হুতিরা ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সহায়তায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালাচ্ছে। এই অবস্থায় 2004 সালে আল-হুতিকে সরকার কর্তৃক এক অভিযানে হত্যা করা হয়। তবে তার মৃত্যুর পর আন্দোলন না থেমে বরং বাড়তে থাকে। এ সময় আল-হুতির ভাই আব্দুল মালেক আল-হুতি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। সে সময় হুতিদের সামরিক শাখায় ইয়েমেনি তরুণরা দলে দলে যোগদান করতে থাকে। এই বিদ্রোহ 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধের রূপ নেয়। আর এই সময়ের মধ্যে হুতিরা উত্তর ইয়েমেনের সাদা প্রদেশকে তাদের শক্ত ঘাঁটিতে পরিণত করে এবং ধীরে ধীরে আরো সংগঠিত হয়ে ওঠে। এরপর 2011 সালে আরব বসন্তের ঢেউ ইয়েমেনে আঘাত হানলে দীর্ঘ 33 বছরের শাসক আলী আবদুল্লাহ সালেহ পদত্যাগ করতে বাধ্য হন। এর পরবর্তীতে উপরাষ্ট্রপতি মনসুর হাদি নতুন প্রেসিডেন্ট হন। তবে তিনি দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা করতে ব্যর্থ হন এবং হুতিরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের প্রভাব আরো বিস্তৃত করে এবং ইয়েমেনের দক্ষিণ ও মধ্য অঞ্চলে সামরিক অভিযান শুরু করে, যার ধারাবাহিকতায় 2014 সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় এবং 2015 সালের মার্চে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং ইয়েমেনের সংকটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। তো এমন অবস্থায় প্রেসিডেন্ট হাদির অনুরোধে 2015 সালের মার্চে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব। এই যুদ্ধ চলে বেশ কয়েক বছর ধরে, একটা দীর্ঘ সময়। অবশেষে 2022 সালে এসে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। তবে 6 মাস পর সেই চুক্তি ভেঙে গেলে তারা আগের মতো বড় কোনো যুদ্ধে জড়ায়নি। এ বিষয়ে জাতিসংঘ জানায়, ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে
একটি। তাদের তথ্য অনুযায়ী এ যুদ্ধে প্রায় 2.5 লাখের মতো মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে হুতিরা সানা সহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করেছে ইয়েমেন এবং ইরান সম্পর্কিত হুতিদের বলা হয় ইরান সমর্থিত একটা সশস্ত্র গোষ্ঠী। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হয় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেন ইরান। 2021 সালে একটা প্রতিবেদন থেকে জানা যায় সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে আসছে ইরান। ইরানের কথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্রেশনের অংশ। এই হুতিরা একটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জাহানাবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্ব গঠিত একটা আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানেরও আস্থার জায়গা হলো এই হুতি। এই হুতিরা ছাড়াও আমরা জানি যে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম, আর এই হুতিরা কিন্তু শিয়া মুসলিম, যার কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়ে যায়। অনেক গভীর ভৌগোলিকভাবে ইয়েমেনের গুরুত্ব, বাণিজ্যিকভাবে ইয়েমেনের ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, কারণ এটি আরব উপদ্বীপের দক্ষিণে অবস্থিত। লোহিত সাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে, যা বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথের একটি। বিশ্বের প্রায় 20% আন্তর্জাতিক শিপিং এ পথ দিয়ে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয় এই রাস্তা দিয়েই। সম্প্রতি সময় ইয়েমেনে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এর বিপরীতে ইয়েমেনের হুতিরাও কিন্তু যুক্তরাষ্ট্রের হ্যারিড রোমান বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজের উপর হামলা চালিয়েছিল। এমনকি ইসরায়েলিদের গাজাতে হামলার প্রতিবাদে এই হুতিরা ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে ফিলিস্তিন ইস্যুতে ইরান, ইয়েমেন, লেবাননের মতো দেশগুলো যতটুকু হুঙ্কার দেয় তার অর্ধেকও যদি সৌদি আরব দিত, তাহলে আজ ইসরায়েল এই নরকের হত্যাকাণ্ডে সাহস পেত না। কিন্তু আফসোস, সৌদি আরব এসব বিষয়ে দুঃখ প্রকাশ ছাড়া তেমন কোনো পদক্ষেপ নেয় না। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে আরো ভিডিও বানাতে গিয়ে এই বিষয়টি নজরে এসেছে। তা হলো সৌদি আরব এসব দেশগুলোর মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব প্রকট, যা তাদের ঐক্য গঠনের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।